ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমার টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু আরএলসি সার্কিট ইন এসি। তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিহেভিয়ার অফ আর, এল অ্যান্ড সি, এই তিনটি ডিফারেন্ট এলিমেন্ট, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। তো এদের মধ্যে থেকে যখন এসি পাস করবে তখন এদের বিহেভিয়ার বা এদের ক্যারেক্টারিস্টিক্স কী হবে সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, এটাই ডিসকাশনের বিষয়বস্তু। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, আমরা এখানে আর এল এন্ড সি বিহেভিয়ার আমরা এসিতে দেখছি, তাই তো? তাহলে এখানে আমি একটা এসি ওয়েভ এঁকেছি। তো এই ধরনের ওয়েভকে আমার বলা হয় অল্টারনেটিভ কারেন্ট বা অল্টারনেটিভ কোয়ান্টিটি, অল্টারনেটিভ ভোল্টেজ, যাই বলো। ঠিক আছে, তো এই ধরনের অল্টারনেটিভ কোয়ান্টিটিটা জেনারেলি হয় সাইন ওয়েভ টাইপের। দেখো, এটা সাইন ওয়েভটা এরকম টাইপের দেখতে হয়। এই দিকটা থাকবে ম্যাগনিটিউড, মানে কি হয় ভোল্টেজ কিংবা কারেন্ট থাকতে পারে, আর এদিকটা হবে আমার টাইম। ঠিক আছে, বা আমি থিটা দিয়ে ডিনোট করতে পারি। কেমন? থিটা ইজ ইকুয়ালস টু কী হয়? থিটা ইজ ইকুয়ালস টু হয় তোমার থিটা ইজ ইকুয়ালস টু হয় কি ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে এই পজিশানটা, এই ওয়েভটা দেখো, এই পজিশানটা, এগুলো হচ্ছে পিক পজিশান, এগুলোকে বলা হয় পিক ভ্যালু। যেমন ধরি আমি ভোল্টেজ যদি হয়, এবারে তো এই ম্যাগনিটিউডে যদি আমি ভোল্টেজে নিই, তাহলে আমি এটাকে কী লিখবো? পিক অফ ম্যাক্সিমাম ভোল্টেজ। ঠিক আছে, এটাকেও বলা যায়, এটা একই হাইটে একই জিনিসই আছে। বা এটা যদি আমার আই দিয়ে বলা হয়, যদি আমার কারেন্ট দিয়ে বলা হয়, তাহলে আমি বলতাম আই এম, তাই তো, ম্যাক্সিমাম কারেন্ট। আর এগুলোর আমি কী করি, আমি জেনারেলি আমরা আরএমএসে বলি অনেক সময়, যে আমাদের বাড়িতে কত লাইন আছে, 220 লাইন আছে বলি, তো আমরা সেটাকে আরএমএস ভ্যালুটা বলছি। ঠিক আছে, আরএমএসটা আছে 220, মানে এই যে টোটাল ওয়েভটা আছে তার অ্যাভারেজ কত, সেই অ্যাভারেজটা আমরা বলছি 220। ঠিক আছে, পিকটা না। এবার দেখো, এই যে কার্ভটা, এটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ করছে। তো এই কার্ভটা সময়ের সাথে সাথে চেঞ্জ করলে তার একটা ইকুয়েশন হয়, টাইমের রেসপেক্টে ইকুয়েশন হয়, তাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এবার তাহলে এই ভোল্টেজটা, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা কী হবে? যদি আমি ভোল্টেজ লিখি তাহলে কী হবে? তাহলে লিখবো হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ভি এম সাইন থিটা, তাই তো? বা এটাকে লেখা যায় তাহলে ভি ইজ ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি। তো সেমনি করে যদি আমার আই হয়, কারেন্ট হয়, তাহলে কী হয়? আই এম সাইন ওমেগা টি। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে তাৎক্ষণিক যে ভ্যালুটা, যেটা সময়ের সাথে চেঞ্জ করছে। আমি যদি বলি একদম 2 সেকেন্ডে কত ভ্যালু আছে, 3 সেকেন্ডে কত ভ্যালু আছে, নট নেসেসারি যে 3 সেকেন্ডেই আমার এই ভ্যালুটা গিয়ে অ্যাটেন্ড করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এটা আমি আগে ডিসকাশন করেছি। তো চলো আমরা ডাইরেক্টলি আজকে চলে আসি আজকের টপিকে। যদি একটা রেজিস্ট্যান্সের মধ্যে থেকে যদি আমার এসি কারেন্ট ফ্লো হয়, তাহলে আমি কী দেখতে পাবো? তো চলো আগে আমি এটা সার্কিট আঁকি, যে সার্কিটে রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এই সার্কিটে পিওর রেজিস্ট্যান্স আছে, তো তার মধ্যে আমি একটা এসি পাস করাচ্ছি। দেখো, এসি সোর্স দিয়ে দিলাম, এসি সোর্স পাস করাচ্ছি। তো এসির ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা আছে সেটা কী হবে? ধরো ভি দিয়ে ডিনোট করে, কী লেখা হবে? তাহলে ভি এম সাইন ওমেগা টি। তাহলে এখানে আমার রেজিস্ট্যান্স আছে আর, তাহলে একটা কারেন্ট নিশ্চয়ই ফ্লো করছে এর মধ্যে থেকে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। তাহলে সেই আই অ্যামাউন্ট অফ কারেন্টটা কী হবে? দেখো, আমরা ভোল্টেজের সাথে কারেন্টের ইকুয়েশান অ্যাকর্ডিং টু ওহমস ল কী পেয়েছি? অ্যাকর্ডিং টু ওহম ল আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাই তো? তাহলে আই ইজ ইকুয়ালস টু কি? ভি বাই আর। ঠিক, তাহলে সেটা যদি হয়, তাহলে আমি এখান থেকে কি পাবো? তাহলে আই ইজ ইকুয়ালস টু কী পাবো? আই ইজ ইকুয়ালস টু ভি এম বাই আর সাইন ওমেগা টি, তাই তো? তাহলে এই যে এই ইকুয়েশান নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশান নাম্বার 2 থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট দুটোই দেখো সাইন ওমেগা টিতে আছে বা সাইন থিটায় আছে, তাই তো? তাহলে দুটোই যখন সাইন ওমেগা টিতে আছে, তাহলে দেয়ার ইন সেম প্লেন, সেম ফেজ, এটা বলতে পারি আমরা। তাহলে এই যদি আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন করি, তাহলে সেটা কেমন দেখা যাবে? দেখা যাবে যে আমার, যদি আমি বলি আমার ভোল্টেজটা এদিকে ফ্লো করছে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো কি
কারেন্টও আমার সেম ডিরেকশনে ফ্লো করছে, এই ডিরেকশনে আমার কারেন্ট ফ্লো করছে, শুধু কারেন্টের ভেক্টরটা একটু ছোটো হবে যেহেতু আর দিয়ে ডিভাইড হয়েছে, তাই তো? সেই জন্য কারেন্টের ভেক্টরটা ছোটো হবে, কিন্তু দেখো দুটোই দেখো সেম প্লেনে রয়েছে, কেন? দুটোই ওমেগা টিতে রয়েছে। ক্লিয়ার? তাহলে এর ফেজার ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো তাহলে আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী বুঝলাম? কোনো ফেজ ডিফারেন্স হচ্ছে না, ভোল্টেজ যেদিকে ফ্লো করছে বা আমরা এটাও বলতে পারি সার্কিটের ভোল্টেজ যেদিকে ফ্লো করছে, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স আমার সেই দিকেই ফ্লো হচ্ছে, তার মানে দেয়ার ইজ সেম ফেজ, তাই তো? তাহলে চলে আসি আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে। চলো আমরা একটা সার্কিট আঁকি, পিওর ইন্ডাক্টর ধরে নিলাম এটা পিওর ইন্ডাক্টর আছে। যদিও বলে রাখা দরকার যে পিওর ইন্ডাক্টর বা পিওর রেজিস্ট্যান্স বা পিওর ক্যাপাসিট্যান্স বলতে কিছু হয় না, এটা সোর্স দিলাম। তো এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি, এখানে ভোল্টেজ দিয়েছি, ঠিক আছে? এই ভোল্টেজটা ইকুয়ালস টু কী হবে? VM সাইন ওমেগা টি অ্যাজ ইট ইজ, তাই তো? এই ভোল্টেজটা তাই। তো এর অ্যাক্রসে যেই ভোল্টেজটা হবে সেটা আমরা কি জানি? সেটাই তো এই ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা যে ইকুয়েশনটা জানি, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ইজ ইকুয়ালস টু এল ডিআই ডিটি, এটাই তো আমরা জানি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যদি ডেরাইভ করি, আমার কি করতে হবে? আই এর সাথে ভি এর ইকুয়েশন বার করতে হবে, রিলেশনশিপ বার করতে হবে, তাই তো? তাহলে আমি যদি এখান থেকে লিখতে পারি ডিআই ইজ ইকুয়ালস টু ভি ডিটি বাই এল লিখতে পারি তো, তাই তো? তাহলে এবার এই ইকুয়েশনটা থেকে, ইকুয়েশন নাম্বার 3, এই ইকুয়েশন থেকে আমরা এখানে এরকম করতে পারি, ডিআই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি। এবার এই যে ভিটা আমি লিখেছি, এই ভিটাই তো এই ভিটা, তাই তো? তাহলে এই ভিটাকেই, এই ভি এর জায়গায় আমি কি লিখতে পারি? ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি ইন্টু ডিটি বাই এল। এবার দেখো এই সার্কিটে এই যে এটা যেটা আছে, এর পিক ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট অ্যান্ড এর ইন্ডাকটেন্সের ভ্যালুটাও কনস্ট্যান্ট। তাহলে এইটা অ্যান্ড এটা ভিএম পিক ভ্যালু অফ দিস কার্ভ অ্যান্ড ইন্ডাকটেন্স ভ্যালু ইজ কনস্ট্যান্ট। তার মানে এই দুটোকে আমি ইন্টিগ্রেশনে বাড়িয়ে নিয়ে আসতে পারি। তাহলে নেক্সট স্টেপে আমার কী হবে? এই ডিআইকে ইন্টিগ্রেট করলে আমি এটা আই পাবো, যদিও এটা কনস্ট্যান্ট পাই আই প্লাস সি, এখানেও একটা আই প্লাস সি পাবে, ধরে নেওয়া যায় দুটো সি সেম, সেই জন্য দুটো সি আমাকে কেটে দিই, ঠিক আছে? তাহলে আই ইজ ইকুয়ালস টু ভি এম বাই এল সাইন ওমেগা টি ডিটি, অ্যান্ড এখান থেকে আমার ডেরাইভ করলে কি পাবো? এইটাকে আমি ডেরাইভ করলে পাবো হচ্ছে ভি এম বাই এল 1 বাই ওমেগা, এখান থেকে ওমেগাটা বেরিয়ে আসবে, অ্যান্ড মাইনাস কস ওমেগা টি। তাহলে আমি এই রেজাল্টটা পাচ্ছি। তার এই রেজাল্টটাকে আমি একটু রিফাইন করে লিখলে এরকম পাবো। তাহলে আই ইজ ইকুয়ালস টু ভি এম বাই এল ওমেগা মাইনাসটা ব্র্যাকেটে কস অফ ওমেগা টি, তাই তো? এবার এখানে এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমার ভোল্টেজটা ছিল সাইন ওমেগা টিতে আর আমি আইটা পেয়েছি কস ওমেগা টিতে। তার মানে আমি বুঝেই যাচ্ছি আমার 90 ডিগ্রি কোনো একটা ফেজ ডিফারেন্স হয়েছে। আর একটু ক্লিয়ারলি এই যে ফেজ ডিফারেন্সটা বোঝার জন্য আমি কখন রিলেট করতে পারবো? যখন এই কস ওমেগা টিকে আমি কনভার্ট করতে পারবো সাইন ওমেগা টিকে। তাহলে চলো সেই প্রসেসটা দেখে নিই। কস থেকে সাইন ওমেগা টি কনভার্সন প্রসেসটা আমরা সবাই জানি, শুধু আমার 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলেই আমার তখন এটা সম্ভব হয়। তাহলে চলো আমি এটা দেখিয়ে দিচ্ছি, তাহলে হোপফুলি দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আই ইজ ইকুয়ালস টু ভি এম বাই ওমেগা এল মাইনাস অফ কস ওমেগা টি ছিল,
তাই তো। এবার এই কস ওমেগা টিকে আমরা সাইন ওমেগা টিতে কনভার্সন করলে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস অফ সাইন ওমেগা টি মাইনাস প্লাস পাই বাই 2। এবার এই মাইনাস সাইনটা যদি আমার ভেতরে ঢুকে যায় তাহলে আমার হয়ে যাবে ভিএম বাই ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে আমি আই টু এই ইকুয়েশানটা পাচ্ছি। তাহলে আমার ভোল্টেজের ইকুয়েশানটা কী ছিল? ভোল্টেজের ইকুয়েশান ছিল ভিএম সাইন ওমেগা টি, তাই তো। তাহলে ভোল্টেজের ইকুয়েশান কী ছিল? ভিএম সাইন ওমেগা টি। তো দেখো এখানে এখানে এগুলো এল হবে। তো এখানে from these two equation what we can conclude is that I, which is pi by 2 shifted from V, এটা খুব ক্লিয়ার আমাদের কাছে যে দেখো এটা পাই বাই 2 শিফট করে গেছে, ঠিক আছে। তো আমরা ওমেগা এল এর প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে ফেজার ডায়াগ্রামটা এঁকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে এই ক্ষেত্রে আমরা কি দেখব, এই ক্ষেত্রে এটা যদি আমি একটা ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম আঁকি তো আমি দেখতে পাচ্ছি ইজিলি এর অ্যাক্রসে একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো করছে সেটা 90 ডিগ্রি শিফট করে গেছে, মানে এর থেকে 90 ডিগ্রি ল্যাগড। এটা যদি আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হয় তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্টটা কী হবে, আমার 90 ডিগ্রি পরে আসবে, তাই তো, পরে পাবো 90 ডিগ্রি ল্যাগ পাবো। আর সামান্যতম ছোট হবে কেন, দেখো এখানে ভিএম আছে, হ্যাঁ, আর এটা আছে তোমার ভিএম বাই ওমেগা এল, কেমন। তাহলে এই প্রসঙ্গে আমার ক্লিয়ার হয়ে গেল যে 90 ডিগ্রি ল্যাগ করছে ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট আমার 90 ডিগ্রি ল্যাগ করে, ক্লিয়ার। এবার এই ওমেগা এল যেটা আমি বলবো করে ভাবছিলাম সেটাই বলছি। দেখো তোমরা এই ইকুয়েশনটা, এটা ইকুয়েশন নাম্বার 4, এই ইকুয়েশন নাম্বার 4 অ্যান্ড এই ইকুয়েশন নাম্বার 2 এর সাথে তোমরা রিলেট করো। দেখো ইকুয়েশন নাম্বার 2তে অ্যান্ড ইকুয়েশন নাম্বার 4 ইজ অলমোস্ট সেম, শুধুমাত্র 90 ডিগ্রি ল্যাগ করেছে। তার কারণ হচ্ছে এখানে রেজিস্ট্যান্স ছিল আর আমরা এখন কথা বলছি ইন্ডাক্টরের ব্যাপারে, ঠিক আছে। আর এখানে দেখো এখানে কি হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্সে ডিভাইড করা হয়েছে, এখানে কিন্তু ওমেগা এল দিয়ে ডিভাইড করা হয়েছে। সো হোয়াট উই ক্যান কনক্লুড দ্যাট দিস রেজিস্ট্যান্স, এটাকে আমার পিওর রেজিস্ট্যান্স বলা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আমার ইমাজিনারি রেজিস্ট্যান্স। তো ওমেগা এল ইজ অ্যান ইমাজিনারি রেজিস্ট্যান্স যাকে আমরা এক্স এল দিয়ে বলবো, ঠিক আছে, ক্লিয়ার। এটাকে আমরা এক্স এল দিয়ে বলবো। তাহলে এক্স এল ইজ ইকুয়ালস টু কী হবে, ওমেগা এল, ঠিক আছে। এর ইউনিট কি, এর ইউনিট হবে ওমসে। তো আমরা জানি এল এর ইউনিট কী হয়, এল এর ইউনিট হয় হেনরি, কিন্তু এক্স এল এর ইউনিট হবে কি, ওমেগা এল। নাও হোয়াট ইজ দিস ওমেগা, এই ওমেগাটা কি, এই ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, ঠিক আছে, ওকে। দিস ওমেগা ইজ 2 পাই এফ। নাও লেটস স্টার্ট উইথ ক্যাপাসিটেন্স, ঠিক আছে। তো ক্যাপাসিটেন্সই আমরা দেখবো। তো তার আগে সার্কিটটা বানিয়ে নিই। পিওর ক্যাপাসিটার একটা সার্কিট, অনলি ক্যাপাসিটার থাকবে আর তার অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ দেবো, সাইনোসয়েডাল ভোল্টেজ দেবো, যেটা এতক্ষণ দিয়ে আসছিলাম। সাইনোসয়েডাল ভোল্টেজ বলতে যেটা ড্র করলাম এসি সেরকম, কেমন, এটাকে সাইনোসয়েডাল ভোল্টেজও বলা হয়। তো এই যে ভোল্টেজটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, এই ভোল্টেজটার এক্সপ্রেশনটা আমরা কীভাবে লিখছিলাম, ভি ইজ ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি, রাইট। তো আমার এখানে ক্যাপাসিটেন্স দেওয়া আছে, পিওর ক্যাপাসিটেন্স। যদিও আরেকবার বলে রাখছি, পিওর ক্যাপাসিটেন্স বলতে কিছু হয় না, তার মধ্যে কিছুটা ইম্পিউরিটি থাকে রেজিস্ট্যান্সের, কিন্তু ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট টাইম যেহেতু আমরা দেখাচ্ছি সেই জন্য আমরা পিওর ক্যাপাসিটেন্স হিসেবেই ধরবো, ঠিক আছে। তো এবার চলে আসি, তো এই পিওর ক্যাপাসিটেন্সের ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু সি ভি। এই কিউটা হচ্ছে চার্জ, কেমন, যার ইউনিট হচ্ছে কুলম, আর ক্যাপাসিটেন্স আমরা তো দেখছি এটা, আর ভি ফর হচ্ছে ভোল্টেজ। এবার এতক্ষণ ধরে আমরা কী করছিলাম, কারেন্টের সাথে ভোল্টেজের রিলেশনশিপ বার করছিলাম, তাই তো। তো রেজিস্ট্যান্সের কেসে আর তোমার ইন্ডাকটেন্সের কেসেও আমরা কি দেখলাম যে ডাইরেক্ট একটা রিলেশনশিপ পাওয়া যাচ্ছে। তো
তো এই ক্ষেত্রে দেখো ডাইরেক্টলি কোনো মানে কোনো কারেন্টের সাথে ভোল্টেজের কোনো রিলেশনশিপ নেই ইকুয়েশন অনুযায়ী, কিন্তু আমাদের বার করতে হবে। কেমন? তো আমরা কি জানি হোয়াট ইজ কারেন্ট? যদি আমরা ডেফিনেশনে আসি, যে কোনো একটা কন্ডাক্টর, তার মধ্যে যদি আমার ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো হয়, এখান থেকে ইলেকট্রনটা ফ্লো হয়ে যদি এখানে আসে, তবেই তো আমরা তাকে কারেন্ট বলি। তার মানে আমরা কী বলতে পারি, চার্জ এখান থেকে এই পজিশানে একটা চার্জের চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে কারেন্টে আরও একটা ডেফিনেশন আছে ফ্লো অফ ইলেকট্রনস বাদ দিয়ে, যে যদি আমরা চার্জের কোনো চেঞ্জ আসে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা কারেন্ট বলতে পারি। তো চার্জের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম মানে কীভাবে বলতে পারি? ম্যাথামেটিক্যালি I ইজ ইকুয়ালস টু dq dt লেখা যায়, তাই তো? তাহলে আমরা এই ইকুয়েশানটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি dq dt পেয়ে যাচ্ছি। তাহলে চলো ইকুয়েশানটাকে ডিফারেন্সিয়েট করি, dq dt, এই পাশে আমি ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এই পাশেও করতে হবে dt অফ cv, কেন cv ইকুয়ালস টু q, তাই তো? তাহলে এবার আমি এই যে v, এই v এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। কেমন? তাহলে বসাই d dt ইজ ইকুয়ালস টু c ইন্টু vm সাইন ওমেগা t বসিয়ে দিলাম। এবার একে ডিফারেন্সিয়েট করি। আমার ডিফারেন্সিয়েশনের নিয়মটা জানি, রুলস জানি, ঠিক আছে? এবার এখানে বলে রাখা দরকার, এই যে ক্যাপাসিটেন্স আর এই পিক ভোল্টেজ হচ্ছে কনস্ট্যান্ট। আগেও বলেছি, ইন্ডাক্টরের ক্ষেত্রেও বলেছি, এখনও বলছি। তাহলে কনস্ট্যান্ট যখন এটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে dt ইজ ইকুয়ালস টু dt এখানে ইকুয়ালস টু থাকবে c ইন্টু ভি এম, এটা বাইরে বেরিয়ে আসবে, আর এখানে তোমার সাইন ওমেগা টি, মানে ডিফারেন্সিয়েট অফ সাইন ওমেগা টি হবে, তাই তো? তাহলে এবার এটা করি, সি ইন্টু ভি এম, এই ওমেগা টি থেকে ওমেগাটা বেরিয়ে আসবে, কারণ ওমেগাও হচ্ছে ভেতরে একটা কনস্ট্যান্ট, আর সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে কি, কস ওমেগা টি। তাহলে আই ইজ ইকুয়ালস টু এই ভ্যালুটা আসলো, রাইট? এবার এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট অবজারভেশন কি? ফার্স্ট অবজারভেশন হচ্ছে এইটা কস থিটায়, কস ওমেগা টিতে আছে, তাই তো? এটা সাইন ওমেগা টিতে আছে। তার মানে একে আমি ফার্স্ট অফ অল সাইনে চেঞ্জ করে দেখবো ফেজ ডিফারেন্সটা কীরকম আছে। চলো চেঞ্জ করে দেখছি। আই ইজ ইকুয়ালস টু সি ভি এম ওমেগা সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। ইন্ডাক্টরের ক্ষেত্রেও দেখো, খেয়াল করে দেখো, কসকে এখন চেঞ্জ করেছিলাম, প্লাস পাই বাই টু হয়েছিলো, কিন্তু যেহেতু ওখানে ইন্টিগ্রেশন হয়েছিল, এখানে একটা মাইনাস এসেছিলো, সেই মাইনাসটা ভেতরে যাওয়ার জন্য ওটা মাইনাস চিহ্ন হয়েছিল, কিন্তু এখানে প্লাস। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার ইকুয়েশান 6 আর এই ইকুয়েশানটা আমরা যদি ট্যালি করি, তাহলে আমি কি দেখব, এখানে কারেন্ট হচ্ছে লিড করছে, কত 90 ডিগ্রি কারেন্ট লিড করছে। কেমন? তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কী ছিল, কারেন্ট ল্যাগ করছিল, এখানে কারেন্ট লিড করছে। ফেজার ডায়াগ্রামটা এঁকে নিই, তারপর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো। তাহলে এই হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম। এই যদি আমার ভোল্টেজ হয়, তাহলে কারেন্টটা আমার কী হবে, লিড করবে 90 ডিগ্রি। ইন্ডাক্টরের ক্ষেত্রে এদিকে ছিল, এখন এই দিকে হবে, ওপর দিকে হবে, কারেন্ট লিড করছে 90 ডিগ্রি, কারেন্ট লিড করেছে। ক্লিয়ার? বোঝা গেছে? এই ভেক্টরটা কেন ছোট এঁকেছি? স্বাভাবিকভাবে এই ভেক্টরটা ছোট হবে কেন? আমার একটা রেজিস্ট্যান্স দিয়ে একে ডিভাইড করা হচ্ছে, কাকে, ভিএমকে, ঠিক আছে? আর তার ডিরেকশনটা 90 ডিগ্রি ওপরে হবে। তো এখানে তোমরা একটা জিনিস অবজার্ভ করো, আমরা আগে যতগুলো দেখেছি সেগুলোতে ডিভিডেন্ড থাকতো, এগুলো নিচের দিকে থাকতো, তাই তো? সেই হিসাবে আমি রেজিস্ট্যান্সকে বলেছিলাম, সেই হিসাবে আমি ইন্ডাক্টরকেও বলেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে এটা উপরে আছে। কিন্তু আমার জেনারেল কনসেপ্ট অনুযায়ী কী বলে, জেনারেল কনসেপ্ট অনুযায়ী বলে ভি বাই আর ইজ ইকুয়ালস টু আই, তাই তো? তাহলে সেটা যদি হয়, তাহলে আরটা আমার নিচের ডিভাইডিং পজিশনে থাকবে। তাহলে সেই জন্য আমার এটাকে আমি নিচের ডিভাইডিং পজিশনে আনতে হবে, ঠিক আছে, দেখানোর জন্য। তো এক্সপ্রেশনটাকে আবার রিরাইট করবো আমি এইভাবে, দেখো ভি এম
এটা যেহেতু ওপরে আছে সেই জন্য একে 1/c ওমেগা করলাম, তারপর অ্যাজ ইট ইজ যেমন লেখার তেমন লিখলাম। ইকুয়েশন 6 ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো আমি একটা ঠিক আগের মতোই রেজিস্ট্যান্সের মতো একটা পেয়ে যাচ্ছি, তাই তো। এটাকে কি বলা হয়? ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এক্সেল ধরেছিলাম, যেটা হচ্ছে ইন্ডাক্টর রিলাক্টেন্ট। এই ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে তোমার ক্যাপাসিটেন্স রিলাক্টেন্ট, তাই তো। এই ক্ষেত্রে আমি এটাকে ধরবো এক্স সি হিসাবে। আচ্ছা, এটাকে কি বলছি? ক্যাপাসিটেন্স রিলাক্টেন্ট। ঠিক আছে। ইন্ডাক্টর হলে হতো ইন্ডাক্টেন্ট রিলাক্টেন্ট, সাইন ওমেগা টি প্লাস π/2। ক্লিয়ার? তাহলে এখন আমার কাছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, এগুলোর টোটাল এদের যে বিহেভিয়ার ইন্ডিভিজুয়াল যদি সার্কিটে থাকে তাদের যে বিহেভিয়ার এগুলো হবে সেগুলো আমার বোঝা হয়ে গেছে, ক্লিয়ারলি বুঝতে পেরেছি উইথ ফেজার ডায়াগ্রাম, তাই তো। তো আচ্ছা, এই এক্সি ইকুয়াস টু কি? এক্সি ইজ ইকুয়াস টু ওমেগা সি, বা এটাকে একটু ভেঙে নিলে হবে 2πfc। তাহলে আমি আরও একটা জিনিস বলে রাখি, তোমরা রেজিস্ট্যান্স দেখেছো, ইন্ডাকটেন্স দেখলে, তারপর এখন ক্যাপাসিটেন্সও দেখলে, ঠিক আছে। তো দেখো রেজিস্ট্যান্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করছে না, কিন্তু ক্যাপাসিটেন্স আর তোমার ইন্ডাকটেন্স এই দুটো কিন্তু ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করছে, তাই না। তার মানে এখান থেকে আমরা আরও একটা জিনিস বলতে পারি যে রেজিস্ট্যান্স ডিসি সার্কিটে লাগালেও যেরকম কাজ করবে এসি সার্কিটে লাগালেও সেরকমই কাজ করবে, হোয়ারাস ইন্ডাক্টর আর ক্যাপাসিটার ডিসি সার্কিটে এদের কোনো রকম কাজ করবে না। কেন করবে না? কেন? এখানে ফ্রিকোয়েন্সি আছে, আর ডিসির কোনো ফ্রিকোয়েন্সি হয় না। একটা ডিসি যদি আমি আঁকি, ডিসি কোনো ফ্রিকোয়েন্সি নেই, তাই তো। যেহেতু ডিসি কোনো ফ্রিকোয়েন্সি নেই সেই জন্য এদের কোনো রোলস নেই তার মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? সেখানে দুটোর ক্ষেত্রেই আমার কি হবে, এই এক্সি বা এক্স এর ভ্যালু হয়ে যাবে কি তোমার 0 হয়ে যাবে, তাই তো। বোঝা গেছে? তাহলে চলো এবার আমাদের নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যদি একটা গোটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স যদি একসাথে থাকে তাহলে তারা কীভাবে কাজ করবে, তাদের কাজটা কীভাবে হবে। চলো দেখো, এতক্ষণ আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে থেকে এসি পাস করলে তাদের মধ্যে কী কী বিহেভিয়ার আমরা পাবো সেটা দেখলাম। আর কি দেখলাম? আর দেখলাম হচ্ছে বা শুনলাম যে তাদের মধ্যে থেকে ডিসি গেলে তাদের এফেক্টটা কী হবে সেটাও শুনলাম, তাই তো। কিছুটা আমরা বুঝতেও পেরেছি, ঠিক। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা সিরিজ সার্কিট, তার মধ্যে যদি আমার রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স এই তিনটে এলিমেন্টই থাকে, আর তার অ্যাক্রসে আমরা যদি একটা সাইনোসয়েডাল ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি তাহলে তার রেজাল্টেন্টটা কী আসবে, ঠিক আছে। তো দেখো, রেজাল্টেন্ট বুঝতে গেলে আমাদের ভেক্টরটা খুব ভালো করে বুঝতে হবে, তাই তো, বা ফেজার ডায়াগ্রামগুলো। আমি প্রত্যেক কটার ফেজার ডায়াগ্রামগুলো এঁকেছি। তো এই ক্ষেত্রে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি এই ভোল্টেজটা এই তিনটে সার্কিটের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে, তাই তো। কেন? এদের মধ্যে, এরা যেহেতু সিরিজ সার্কিট, এদের মধ্যে কারেন্টটা সেম থাকবে, ঠিক। তাহলে এই ক্ষেত্রে শুধু ভোল্টেজগুলো ড্রপ হবে। এই ক্ষেত্রে আমি লিখতে পারি VR, এই যে ড্রপটা হলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এর ক্ষেত্রে লিখতে পারি VL, অ্যান্ড এর ক্ষেত্রে লিখতে পারি VC, ঠিক আছে। তো আমি কি দেখেছিলাম হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্টটা হয়েছিল কি ল্যাগ করে গেছিলো, তাহলে ভোল্টেজটা লিড করেছিল, ইন্ডাক্টরের ভোল্টেজ লিড করেছিল। আর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কী দেখেছিলাম, কারেন্টটা লিড করে গেছিলো কিন্তু ভোল্টেজটা ল্যাগ করে গেছিলো, তাই তো। তাহলে এবার যদি আমি ফেজারগুলো আঁকি তাহলে আমি একটু দেখো, মনে করে দেখো বা ভিডিওটা রিমাইন্ড করে দেখতে পারো। দেখো, আর এর অ্যাক্রসে ভোল্টেজটা সেম ফেজে ছিল, তাই তো, এটা সেম ফেজে গেল, ঠিক আছে। কিন্তু ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কী করেছিল,
কারেন্টটা ল্যাগ করে গেছিলো, কারেন্টটা নিচের দিকে নেমে গেছিলো, এখানে তো কারেন্টটা কনস্ট্যান্ট, তাহলে কারেন্ট যদি আমার নিচের দিকে নেমে যায় তাহলে ভোল্টেজটা ওপর দিকে উঠেছিল, ল্যাগ করে লিড করেছিল, তাহলে এই ক্ষেত্রে আমার ভোল্টেজ লিড করবে, ভোল্টেজ লিড করছে, ঠিক আছে। কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কী হয়েছিল, ক্যাপাসিটেন্সে কারেন্ট লিড করেছিল, তাহলে ভোল্টেজ কী হয়েছিল, ল্যাগ করে গেছিলো, তাহলে এটা 90 ডিগ্রি লিড করেছিল, তাহলে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে 90 ডিগ্রি ল্যাগ করবে, ঠিক আছে, ভিসি। আচ্ছা, এখানে আমি একটা অ্যাজাম্পশন করছি, আমি একটা অ্যাজিউম করছি যে এখানে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা এই ভিএল থেকে লো, তার মানে কি ভিএল ইজ গ্রেটার দ্যান ভিসি, এটা আমি অ্যাজিউম করছি, জাস্ট অ্যাজিউম করছি বোঝানোর জন্য। তাহলে দেখো এই দুটো 90 ডিগ্রি মানে এই দুটো 180 ডিগ্রি অ্যাপার্ট আছে, ভিএল অ্যান্ড ভিসি, তাহলে এটা আমি যদি ওদিকে নিয়ে যাই তাহলে এই ভেক্টরটা একটু ছোটো হয়ে আসবে, তাই তো। আমি যদি এখান থেকে একটা ফোর্স দিই আর এখান থেকে একটা ফোর্স দিই, এই দুটো ফোর্সের মধ্যে ধরো তুমি একটা জিনিসকে এদিক টানছো, যার ফোর্সটা যেদিকে বেশি হবে সেই দিকেই যাবে, কিন্তু স্ট্রেট ওয়েতে যাবে, ঠিক সেরকমই ধরে নিলাম যে ভিএল আর ভিসি দুদিকে টানাটানি করছে অ্যান্ড ভিএল ইজ গ্রেটার, তাহলে ভিসিটা ওই দিকে মুভ করবে কিন্তু একটু অল্প ফোর্সে মুভ করবে, তাই তো। তাহলে ফেজারটা একটু রিমাইন্ড করে আঁকি, এদিকে হচ্ছে ভি আর এখান থেকে ছোট্ট একটা ফেজার বেরিয়েছে, যেই ফেজারটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি, রাইট, বোঝা গেছে, ক্লিয়ার। মানে এই ভেক্টরটা আমি ওপরে তুলে দিয়ে জাস্ট এটাকে শর্ট করে দিলাম, মানে এটা যদি হতো, এটা ধরে নিলাম যে এটা যদি হতো 5 আর এটা যদি হতো 3, তাহলে আমার ডিফারেন্সিয়েট করে হয়েছে এটা হয়েছে 2, ঠিক আছে। তো এরকমই, তো এবার এর রেজাল্টেন্ট পাবো, আমি একটা রেজাল্টেন্ট ভেক্টর চাই, তাই তো। তাহলে কতটা কী হচ্ছে ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে তার রেজাল্টেন্ট, তাই তো। এইটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভোল্টেজ, যেটা এই ভোল্টেজটা, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এই রেজাল্টেন্ট ভোল্টেজটা আমরা কী করে লিখতে পারি, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম কীভাবে লিখতে পারি, এটা তো আমার হাইপোটেনিউস, এই ভিটা তো আমার হাইপোটেনিউস, এটা হচ্ছে আমার বেস, ভি আর ইজ বেস, অ্যান্ড এটা হচ্ছে আমার হাইট, ভি এল মাইনাস ভিসি। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম, আমাদের এরকম লেখা যায়, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ভি আর স্কোয়ার মাইনাস প্লাস ভি এল মাইনাস ভিসির হোল স্কোয়ার, লেখা যায় তো অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম অনুযায়ী। এইবার এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমি একটা জিনিস বলি, দেখো আমরা ভি মানে কি জানি, ধরো একটা সার্কিট রইল, এরকম একটা সার্কিট রয়েছে, এটা একটা সিরিজ সার্কিট, সেম একটা সিরিজ সার্কিট, তাহলে এখানে যে ভি সেই ভিটা ইকুয়ালস টু কী, সেই ভিটা এখান থেকে কারেন্ট সেম যাচ্ছে, তাহলে আমি ভি ইজ ইকুয়ালস টু আই আর, এই আরটা মানে কি, এই আরটা মানে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, তাই তো। এই আর মানে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, তাই তো। কিন্তু আমি যেহেতু এটা এসি নিয়েছি আর এখানে এলিমেন্টসগুলো নিয়েছি ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, তাহলে এই ক্ষেত্রে আমি এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শব্দটা ইউজ করতে পারবো না, মাইন্ডেড। কেন, তার কারণ কি, কারণ হচ্ছে এই ইন্ডাক্টার আর ক্যাপাসিটার ডাইরেক্টলি রেজিস্ট্যান্সের মতো প্লে করে না, এখানে একটা ওমেগা ফ্যাক্টর বা একটা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আসার ফলেই কিন্তু এরা রেজিস্ট্যান্সের মতো প্লে করে, তার মানে দে আর নট অ্যাক্টিভলি রেজিস্ট্যান্স, ঠিক আছে। এরা অ্যাক্টিভলি রেজিস্ট্যান্সের মতো না, একটা প্যাসিভ রেজিস্ট্যান্সের মতো কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমি যে টার্মটা ইউজ করব সেই টার্মটা হচ্ছে ইম্পিডেন্স, টোটাল রেজিস্ট্যান্সের জায়গায় আমি যে শব্দটা ইউজ করব সেটা হচ্ছে ইম্পিডেন্স, যেটাকে জেড দিয়ে বলা হবে, ঠিক আছে, ক্লিয়ার। আমি টোটাল রেজিস্ট্যান্স শব্দ ইউজ করতে পারবো না, তো এর জায়গায় আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে জেড বা ইম্পিডেন্স, ঠিক আছে, ক্লিয়ার। এই ইম্পিডেন্স ইজ নাথিং বাট টোটাল রেজিস্ট্যান্স ভ্যালু অফ দ্য সার্কিট,
টোটাল রেজিস্ট্যান্স ভ্যালু অফ দি সিরিজ সার্কিট। ক্লিয়ার? এটা এসির ক্ষেত্রে ইউজ করা হয়, ডিসির ক্ষেত্রে ইউজ করা হয় না, কারণ ডিসির ক্ষেত্রে আমরা দেখেছি বা আমরা শুনলাম যে এটার ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটেন্সের সেরকম কোনো রোল নেই, হয় কোনোটা ওপেন সার্কিট বা কোনোটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে, তাই তো? তাহলে এই ভি ইজ ইকুয়ালস টু আই আর এর জায়গায় আমি কী লিখতে পারি এসি সার্কিটের ক্ষেত্রে? ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু জেড, এটা লিখতে পারি, এটা ইম্পিডেন্স। আচ্ছা, তো আমি এই ভি এর জায়গায় আই ইন্টু জেড লিখে দিলাম, তাই তো? এবার এই আর স্কোয়ার, এই আর এর ভিতরে কী লিখতে পারি? আর এই ভি আর, এই ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, এটা তো আই আরই হবে, তাই তো? তাহলে এখানে আই স্কোয়ার আর স্কোয়ার লিখতে পারি, এটার জায়গায়, ভি আর এর জায়গায়। আচ্ছা, প্লাস এবার এই ভি এল এটার জায়গায় কী লিখতে পারি? আইটা সেম থাকবে এই সার্কিটের ক্ষেত্রে, কারণ প্রত্যেকের মধ্যে রেজিস্ট্যান্স কারেন্ট সবের ক্ষেত্রে সেম গেছে, কারণ ওটা সিরিজ সার্কিট বলে। তাহলে আই ইজ ইকুয়ালস টু এক্স এল, রিলাক্টেন্ট অফ ইন্ডাক্টর ইন্টু কারেন্ট, তাই তো? তাহলে আই এক্স এল মাইনাস আই ইন্টু এক্স সি, সেম করে লেখা যায়, তাই তো? তাহলে এইবার এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়েছে আমার, এটা মিস্টেক হচ্ছে, এটা জেড হবে, সরি, মাই গ্রেট মিস্টেক, ঠিক আছে, জেড হবে। তাহলে আই ইন্টু জেড, তাহলে এবার এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? আইটাকে রাখলাম এখানে, আর এখান থেকে প্রত্যেক কটা থেকে আমি আইটাকে কমন নিয়ে এই রুটের বাইরে যদি আমি বার করে নিই, তাহলে আমার জাস্ট একটা আই বার হবে, উইচ ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। তাহলে এই আই আর এই আই ক্যান্সেল আউট হয়ে গেলে ইম্পিডেন্স ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। তার মানে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বা টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট which is equals to root over of r square plus xl minus xc whole square if inductance and capacitance are pure। বোঝা গেছে? তাহলে আমাদের এই আর এল অ্যান্ড সি সার্কিট, সিরিজ আর এল অ্যান্ড সি সার্কিট আমরা বুঝতে পেরেছি, এর ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পেরেছি, এর অ্যাক্রসে এসি গেলে কী বিহেভিয়ার হবে, কেমন এর নেচার হবে, সমস্ত কিছু আমরা বুঝতে পেরেছি। তো এবার এর নেক্সট পার্টে এই ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করব, আর লং করব না, কিন্তু এর একটা সাব পার্ট আমার রয়ে যাচ্ছে, যেটা আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি ডিসকাস করতে চলবো। সেটা হচ্ছে এই সিরিজ সার্কিটে রেজোনেন্স জিনিসটা কী, আর সেই রেজোনেন্স কীভাবে কাজ করে, তার অ্যাপ্লিকেশান কী, সেটাই। তারপরে আমি অবশ্যই তোমার সাথে প্যারালাল সার্কিট ডিসকাস করব, অ্যান্ড অ্যাট লাস্ট আর একটু ইলাবোরেটলি ডিসকাস করব যে ডিসি যদি আমার ইন্ডাক্টর আর ক্যাপাসিটারের মধ্যে থেকে পাস করে তাহলে তার এফেক্ট কী হবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট, আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো, বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারলে আমার ভিডিওটা করা সার্থক। থ্যাংক ইউ।